আসসালামু আলাইকুম। এটিএন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি ফিরোজ তোহা। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। দুদিন পর নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন, আজ মোতায়েন করা হবে 22 প্লাটুন বিজিবি। বেতন ভাতা বৃদ্ধির দাবিতে সাভারে প্রায় 30টি কারখানায় শ্রমিকদের কর্মবিরতি এবং বিক্ষোভ। পায়রা নদীতে পানির স্তর নেমে যাওয়ায় ঝুঁকিতে পড়েছে পটুয়াখালীর লেবুখালী ফেরিঘাট। এবং জাটকা নিধন কমে আসায় এবার রেকর্ড পরিমাণ ডিম ছেড়েছে মা ইলিশ। অতিরিক্ত 40,000 কোটি পোনা উৎপন্ন হওয়ার আশা গবেষকদের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে স্ট্রাইকিং ফোর্স হিসেবে বিজিবি মোতায়েনকে হাস্যকর বলেছেন বিএনপির মেয়র প্রার্থী সাখাওয়াত হোসেন খান। সকালে সিদ্ধিরগঞ্জে নির্বাচনী প্রচারণার সময় এই মন্তব্য করেন তিনি। এদিকে শেষ মুহূর্ত হওয়ায় শারীরিক অসুস্থতা নিয়েই দুপুরে প্রচারণা শুরু করেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী সেলিনা হায়াৎ আইভী। আর সুষ্ঠুভাবে ভোট গ্রহণের জন্য নগরীতে 22 প্লাটুন বিজিবি মোতায়েনের পাশাপাশি নানা পদক্ষেপ নিচ্ছে নির্বাচন কমিশন। নারায়ণগঞ্জ থেকে শফিকুল ইসলাম শামীম এবং আব্দুস সালামের রিপোর্ট জানাচ্ছেন রাজীব সাহা। ভোটযুদ্ধে জয়ের জন্য শেষ মুহূর্তে রাত দিন প্রচারণা চালাচ্ছেন নারায়ণগঞ্জের মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। ভোটারদের নিজের পক্ষে টানতে প্রার্থীরা চষে বেড়াচ্ছেন নগরীর অলিগলি। সিদ্ধিরগঞ্জে প্রচারণার মধ্য দিয়ে দিন শুরু করেন বিএনপির মেয়র প্রার্থী সাখাওয়াত হোসেন খান। সেখানে তিনি সাংবাদিকদের অভিযোগ করেন সরকারি দলের প্রার্থীর লোকজন ভোটারদের প্রভাবিত করছে। নির্বাচনকে প্রভাবিত করার জন্য এবং ভোটারদের প্রতি ভয়ভীতি প্রদর্শনের জন্য সরকারি দল থেকে বিভিন্ন বক্তব্য দেওয়া হচ্ছে। বিজিবি মোতায়েন করা হয়েছে, তারা স্ট্রাইকিং ফোর্স হিসাবে কাজ করবে। তো এটাকে আমি হাস্যকর বলে মনে করি। এদিকে নগরীর 6 নম্বর ওয়ার্ড দিয়ে প্রচারণা শুরু করেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী সেলিনা হায়াৎ আইভী। তিনি বলেন উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে। বিএনপির মেয়র প্রার্থীর অভিযোগের বিষয়টিকে ভিত্তিহীন বলে দাবি করেন আইভী। প্রতিদিনে একটার পর একটা অভিযোগ করে আসছেন, কিন্তু উনিও কিন্তু সমাল তালেই প্রচার চালিয়ে যাচ্ছেন। কোথাও কোনো ধরনের কিন্তু অকারেন্স হয় নাই, তাহাকে কোথাও কোনো বাধা বিপত্তির সম্মুখীন হতে হয় নাই। সুতরাং আমি মনে করি যে এটা অভিযোগের জন্য অভিযোগ। নারায়ণগঞ্জের মানুষ পুরোপুরি একদম উৎসবের আমেজে আছে। ভোট গ্রহণের আর মাত্র দুদিন বাকি থাকায় গোটা নগরীতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আজ রাত 12টা থেকে 22 ডিসেম্বর মধ্যরাত পর্যন্ত সিটি কর্পোরেশন এলাকায় মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ করেছে নির্বাচন কমিশন। পাশাপাশি স্ট্রাইকিং ফোর্স হিসেবে নগরীতে 22 প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে ভোট গ্রহণের জন্য ঢাকা থেকে নির্বাচনের সরঞ্জাম পাঠানো হয়েছে। সকালে গভর্নমেন্ট প্রিন্টিং প্রেস থেকে নারায়ণগঞ্জের সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে ব্যালট পেপার সরবরাহ করা হয়। এই নির্বাচনে মেয়র, কাউন্সিলর, সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ব্যালট পেপার ছাপানো হয়েছে প্রায় 14,25,000। নির্বাচনে ভোটার প্রায় 5.25 লাখ। ভোটের আগের দিন সরঞ্জামগুলো কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হবে। দর্শক, এই মুহূর্তে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকায় আছেন আমাদের সহকর্মী শফিকুল ইসলাম শামীম। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আর শামীম, নির্বাচনের শেষ মুহূর্তে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা কি ধরনের প্রচারণা চালাচ্ছেন আর প্রশাসনের প্রস্তুতি আপনি কেমন দেখছেন? জি শামীম, আপনি বলুন। তোহা, সকাল থেকে আমি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের বিভিন্ন এলাকায় ঘুরেছি এবং এখন আমি এই মুহূর্তে আছি 13 নম্বর ওয়ার্ডে। তো সকাল থেকে আমরা লক্ষ্য করেছি মেয়র প্রার্থীদের পাশাপাশি যে কাউন্সিলর প্রার্থীরা রয়েছেন তারাও তাদের নিজ নিজ ওয়ার্ডে যে শেষ বারের মতো যে প্রচারণা সেটি চালাচ্ছেন। কারণ আর একদিন তারা প্রচারণার সময় পাবে, কারণ হচ্ছে আগামীকাল মধ্যরাত থেকেই সব ধরনের প্রচারণা বন্ধ করে দিতে হবে। তো সেজন্যই তারা কিন্তু আসলে পরিশ্রম করে যাচ্ছেন, দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন এবং তাদের পক্ষ থেকে বিভিন্ন এলাকায় আমরা লক্ষ্য করেছি যে মিছিল বের করা হয়েছে। আজও আমরা লক্ষ্য করেছি ওয়ার্ড কাউন্সিলরদের পাশাপাশি মেয়র প্রার্থীদেরও সমর্থনে মিছিল হয়েছে এবং মেয়র প্রার্থীরা তাদের কর্মী সমর্থকরা সেই এলাকায় স্লোগান দিয়ে মুখর করে রেখেছেন এবং সকাল থেকে আমরা লক্ষ্য করেছি চায়ের দোকান থেকে শুরু করে সর্বত্রই কিন্তু আসলে আমেজ এবং নির্বাচনী আলাপ চারিত্রা বইছে এবং সবাই আসলে আলোচনা করছেন যে কে হতে যাচ্ছেন পরবর্তীতে এই নগরীর
একটি বিষয় হচ্ছে যে কিছুক্ষণ আগে আমরা সেলিম ওসমানের একটি সংবাদ ব্রিফিং কভার করেছি। সেখানে তিনি ঘোষণা দিয়েছেন যে জাতীয় পার্টির পক্ষ থেকে তিনি আনুষ্ঠানিকভাবে সকল নেতাকর্মীকে সেলিনা হায়াৎ আইভীর পক্ষে কাজ করার জন্য তিনি আবারও আহ্বান জানিয়েছেন এবং তিনি বলেছেন যে শেখ হাসিনার মনোনীত যে প্রার্থী সেই প্রার্থীকে নির্বাচিত করার জন্য জাতীয় পার্টির সকল নেতাকর্মী তারা একযোগে ঐক্যবদ্ধ হয়ে এই নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে কাজ করবেন। আর সাখাওয়াত হোসেনও সকাল থেকে আমরা লক্ষ্য করেছি যে বিভিন্ন এলাকায় প্রচারণা চালিয়েছেন, যদিও তিনি বিজেপি মোতায়েন নিয়ে কিছুটা বিরূপ মন্তব্য করেছেন। তবে সেলিনা হায়াৎ আইভী বলেছেন যে কোনো শঙ্কা প্রকাশ না করেই সকল ভোটাররা নির্বিঘ্নে যাতে ভোট কেন্দ্রে যান এবং তাদের পছন্দের প্রার্থীকে যাতে তারা নির্বাচিত করেন। তো সব মিলিয়ে বলা চলে যে আসলে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের যে নির্বাচনী প্রচারণা আসলে শেষের দিকে, এজন্যই সব প্রার্থীরাই তাদের প্রচারণা চালাচ্ছেন এবং এখানে একটি উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। তো পরবর্তীতে কোনো তথ্য থাকলে আমরা জানার চেষ্টা করব। তোহা। জি শামীম, আপনাকে ধন্যবাদ। দর্শক, নারায়ণগঞ্জ থেকে জানাচ্ছিলেন সহকর্মী শফিকুল ইসলাম শামীম। যাচ্ছি অন্যান্য প্রসঙ্গে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী বিমানের ত্রুটি গভীর ষড়যন্ত্র বলে মন্তব্য করেছেন নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান। ওই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে তদন্ত করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। গোপালগঞ্জের কাশিয়ানীতে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি এস এম মাহফুজুল হক নুরুজ্জামানের সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। বেতন ভাতা বৃদ্ধির দাবিতে সপ্তাহখানেক ধরে সাভারের আশুলিয়ায় প্রায় ৩০টি কারখানায় কর্মবিরতি এবং বিক্ষোভ করছে শ্রমিকরা। সকালে আশুলিয়ার জামগড়া ছয়তলা এলাকায় বিভিন্ন কারখানায় এই শ্রমিক অসন্তোষ দেখা দেয়। তারা কারখানার উৎপাদন বন্ধ রেখে কারখানা থেকে চলে যায়। দি রোজ ড্রেসেস লিমিটেডের মহাব্যবস্থাপক সাধন কুমার দে জানান, কয়েকদিন ধরেই গার্মেন্টস শ্রমিকরা সর্বনিম্ন মজুরি ১৫,০০০ টাকা করার দাবিতে বিক্ষোভ এবং কর্মবিরতি পালন করছে। শ্রমিকদের দাবির ব্যাপারে আলোচনা চলছে বলে জানিয়েছেন কয়েকটি পোশাক কারখানার মালিক। এদিকে শ্রমিক অসন্তোষ কমাতে ওই পোশাক কারখানাগুলো পরিদর্শন করেছেন স্থানীয় সংসদ সদস্য ডাক্তার এনামুর রহমান। যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানাগুলোর সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। কক্সবাজারের নাফ নদী এবং উখিয়া সীমান্ত দিয়ে অনুপ্রবেশের সময় প্রায় অর্ধশত রোহিঙ্গাকে মিয়ানমারে ফেরত পাঠিয়েছে বিজিবি। গত রাত থেকে সকাল পর্যন্ত তাদের ফেরত পাঠানো হয়। বিজিবি জানায়, মিয়ানমার থেকে প্রাণ বাঁচাতে রোহিঙ্গারা আজও বাংলাদেশের সীমান্তে আসছে। টেকনাফের নাফ নদী দিয়ে রোহিঙ্গা বহনকারী একটি নৌকা জলসীমা অতিক্রম করার চেষ্টা করে। এ সময় সীমান্তরক্ষীরা তাদের বাধা দিলে নৌকাটি ফিরে যেতে বাধ্য হয়। নৌকাটিতে অন্তত ১২ জন রোহিঙ্গা ছিলেন। এছাড়া উখিয়ার ঘুমধুম সীমান্তে অনুপ্রবেশের সময় ২৮ জন রোহিঙ্গাকে ফেরত পাঠিয়েছে বিজিবি। এদিকে বাংলাদেশে রোহিঙ্গা আশ্রয় ক্যাম্পে আহত একজনের মৃত্যু হয়েছে। গতকাল সন্ধ্যায় মিয়ানমার সেনাবাহিনীর গুলিতে আহত ওই রোহিঙ্গা ভোরে বাংলাদেশে অনুপ্রবেশ করে। পরে দুপুরে টেকনাফের অনিবন্ধিত লেদা ক্যাম্পে মারা যায় শাহ আলম নামের ওই রোহিঙ্গা। তিনি মিয়ানমারের মংরু এলাকার মাঙ্গালা পাড়ার বাসিন্দা ছিলেন। কিশোরগঞ্জের ভৈরবে পঞ্চম শ্রেণীর এক শিক্ষার্থীকে পিটিয়ে হত্যার অভিযোগ তদন্তে ৩ মাস পর কবর থেকে লাশ তোলা হয়েছে। সকালে আদালতের নির্দেশে নির্বাহী ম্যাজিস্ট্রেট চিত্রা শিকারীর উপস্থিতিতে শিশুটির লাশ তোলা হয়। নিহতের পরিবারের দাবি, জায়গা জমির বিরোধের জের ধরে শিশু ফাহিমকে চলতি বছরের ৫ মে তার দাদি, চাচা এবং চাচি পিটিয়ে আহত করে। পরে ঢাকার বঙ্গবন্ধু শিশু হাসপাতালে প্রায় ৪ মাস চিকিৎসাধীন অবস্থায় ২২ সেপ্টেম্বর হাসপাতালে মারা যায় ফাহিম। পরে ২৬ নভেম্বর শিশুটির মা আসমা বেগম বাদী হয়ে তার শাশুড়ি নাসিরা খাতুনকে প্রধান আসামি করে ৫ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি কিশোরগঞ্জের রাজাকার কমান্ডার গাজী আব্দুল মান্নান মারা গেছে। ভোরে নারায়ণগঞ্জের কাঁচপুরে তার মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন কিশোরগঞ্জের করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকির রাব্বানী। গত বছরের ৩রা মে মানবতা বিরোধী অপরাধের মামলায় তার বিরুদ্ধে ফাঁসির রায় ঘোষণা করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। জামালপুরের মেলান্দহে পুলিশ হেফাজতে মাদকদ্রব্য মামলার এক আসামির মৃত্যুর অভিযোগ উঠেছে। নিহতের পরিবারের অভিযোগ, গতকাল মেলান্দহ থানার এসআই সোলাইমান ও এসআই জহুরুল ইসলাম সোহেলকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। সেখানে পুলিশের নির্মম নির্যাতনে সোহেল মারা গেছে বলে দাবি তাদের।
এদিকে পুলিশ জানিয়েছে গতকাল সন্ধ্যায় উপজেলার পাহাড়ি পটল গ্রাম থেকে সোহেল রানা সহ 3 মাদক বিক্রেতাকে আটক করা হয়। এ সময় তাদের কাছে 25টি ইয়াবা ট্যাবলেট এবং 5 গ্রাম হেরোইন পাওয়া যায়। রাতে সোহেল রানা অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাকে মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়া হলে সোহেলকে মৃত বলে জানায় চিকিৎসক। তার বিরুদ্ধে মাদকের 3টি মামলা রয়েছে বলেও জানায় পুলিশ। সোহেল একজন মাদক সেবী, মাদক ব্যবসায়ী। তার নামে একটি মামলা এখন তদন্তাধীন আছে, এছাড়া আরো 3টি মামলা তার নামে ছিল। আমার বাতিদারের সন্ধ্যার দিকে পুলিশের ধরছে, ধরার পরে অনুযায়ী হাইরে ঘরের একটা রুম আছে, রুমের মধ্যে বাচ্চা জোরাজুরি করছে, পুলিশের আদরে চর্চা ওরা নাতি করে দিছে। ওর শরীরে জখম আছে, এই পিঠের এইখান দিয়া এটা দিয়া, তারপরে এটা দিয়া জখম আছে, ওকে নির্যাতন করে মারা হয়েছে। ধূমপান ও তামাক মুক্ত পরিবেশ বজায় রাখতে হবিগঞ্জে ধূমপান বিরোধী ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে। দুপুরে ম্যাজিস্ট্রেট সৈয়দা শামসাদ বেগম এবং ইকরামুল হক সিদ্দিক এই আদালত পরিচালনা করেন। প্রথমে মোবাইল কোর্ট হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতাল এবং পরে জেলা প্রশাসকের কার্যালয়ে এই কর্মসূচি পরিচালনা করে। এ সময় প্রায় অর্ধশত জনকে পাবলিক প্লেসে ধূমপানের দায়ে জরিমানা করা হয়। ভাটার উপর নির্ভর করে চালাতে হচ্ছে ফেরি, আর ভাটার সময় পন্টনের তলা মাটি লেগে যাওয়ায় যে কোনো সময় তা ফেটে যেতে পারে বলে আশঙ্কা সংশ্লিষ্টদের। তবে ভুক্তভোগীরা মনে করেন নদীতে ড্রেজিং করলে সমাধান হতে পারে এই সংকটের। পটুয়াখালী থেকে জাহিদ রিপনের রিপোর্ট জানাচ্ছেন মিজান শাহজাহান। পটুয়াখালী থেকে সড়কপথে সারা দেশের সাথে যোগাযোগের একমাত্র মাধ্যম লেবুখালী ফেরি। একই সড়কপথ ব্যবহার করে যানবাহন চলাচল করছে বরগুনা জেলারও। শীত মৌসুম এলেই নেমে যায় পায়রা নদীর স্তর। জেগে ওঠা চরের কারণে ভাটার সময় বন্ধ হয়ে যায় ফেরি চলাচল। দুই পারে আটকা পড়ে শত শত যানবাহন। জোয়ারের অপেক্ষায় ঘন্টার পর ঘন্টা বসে থেকে হয়ে ওঠে অতিষ্ঠ। লেবুখালী ফেরিঘাটে বরিশাল প্রান্তে চর পড়িয়া যাওয়ায় লেবুখালী ফেরিঘাটে পারাপারে বিঘ্ন সৃষ্টি হইতেছে। ড্রেজিং এর প্রয়োজন এবং উন্নত ফেরির প্রয়োজন। প্রায় এই একটি ঘাটের কারণে আরেকটি ঘাট থাকলে, তাইলে ডবল ঘাট থাকলে 2টা ঘাট চললে ফেরি বন্ধ হইতো না। নদীতে অনেক পানি কম থাকার কারণে যাত্রীদের অনেক ভোগান্তি হয়, তারপরে আমাদের অনেক ভোগান্তি হয়। অ্যাম্বুলেন্স ওঠে ফেরিতে এবং রোগী মারাও যায়। এই সমস্যা হয়তো নদী কাটতে হবে, আর নাহলে ফেরি আগায় যেতে হবে। তবে 1 মাসের মধ্যে এ সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছেন সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মীর নিজামুদ্দিন আহমেদ। লেবুখালী সেতু কর্তৃপক্ষের সাথে আমরা কথা বলেছি, তারা নতুন ফেরিঘাটটি অচিরেই চালু করে দিবেন এবং ড্রেজিং এরও ব্যবস্থা করে দিবেন। ফলে আমরা আশা করছি যে মাসখানেকের ভিতরে এই যে সমস্যাটা, এই সমস্যাটা দূর হবে। বরিশাল থেকে সমুদ্র সৈকত কুয়াকাটা যেতে হলে লেবুখালী ফেরি পার হওয়া ছাড়া সড়কপথে বিকল্প কোনো ব্যবস্থা নেই। শীত মৌসুমে সারা দেশ থেকে বরিশাল হয়ে কুয়াকাটাগামী যাত্রীদের সমুদ্র সৈকতে যাওয়ার পথে একমাত্র এই ফেরি ঘাটে পোহাতে হচ্ছে চরম ভোগান্তি। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। প্রজনন মৌসুম সঠিক সময়ে চিহ্নিত হয় এবার রেকর্ড পরিমাণ ডিম ছেড়েছে মা ইলিশ। আর এর ফলে এই মৌসুমে অতিরিক্ত 40,000 কোটি পোনা উৎপন্ন হবে বলে আশা করছেন ইলিশ গবেষকরা। এই পোনা সংরক্ষণ করা গেলে দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও প্রচুর ইলিশ রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব হবে। ইলিশের প্রধান বিচরণ কেন্দ্রগুলো পরীক্ষা নিরীক্ষা শেষে ইলিশ বিশেষজ্ঞরা এসব তথ্য জানিয়েছেন। চাঁদপুর থেকে পার্থনাথ চক্রবর্তীর রিপোর্ট জানাচ্ছেন বিপ্লব রায়। অমাবস্যা ও পূর্ণিমার সংযোগে প্রজনন মৌসুমে সঠিক সময় 12 অক্টোবর থেকে 2 নভেম্বর পর্যন্ত 22 দিন চিহ্নিত হওয়ায় এবার রেকর্ড পরিমাণ ডিম ছেড়েছে মা ইলিশ। মা ইলিশ রক্ষায় গত কয়েক বছর যাবৎ প্রজনন মৌসুমে ইলিশ ধরা নিষিদ্ধ করেছে সরকার। এই কর্মসূচি অনেকটা সফল হওয়ায় এবার রেকর্ড পরিমাণ ডিম ছেড়েছে মা ইলিশ। চাঁদপুরের নয়ারহাট, হাইমচর, চরভৈরবী, বরিশালের কালীগঞ্জ সহ ইলিশের প্রধান বিচরণ কেন্দ্রগুলো পরীক্ষা নিরীক্ষা শেষে এই তথ্য জানিয়েছেন ইলিশ গবেষকরা। বাংলাদেশের মোহনা অঞ্চলে ইলিশ ডিম ছাড়ে মনপুরা, ঢালচর, কালীচর, মৌলভীচর অঞ্চলে এবার প্রায় 43.95% মা ইলিশ ডিম ছাড়ার সুযোগ পেয়েছে। দেশের 7,000 বর্গ কিলোমিটার ইলিশ প্রজনন এলাকায় মা ইলিশ নিধন বন্ধের 15 দিনের বয়স সীমা বাড়িয়ে 22 দিন করায় জাটকা উৎপাদনে এই সফলতা এসেছে বলেও জানান প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা। এই জাটকা সংরক্ষণ করা হলে দেশে ইলিশের চাহিদা মিটিয়ে বিদেশে ইলিশ রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব বলেও জানিয়েছেন গবেষকরা। যেটি পূর্বের সমস্ত রেকর্ডকে ছাড়িয়ে গিয়েছে এবং এদেরকে সংরক্ষণ সঠিকভাবে করা গেলে
আশা করা যায় বছর প্রায় 40,000 কোটি জাটকা ইলিশ জনতায় যুক্ত হতে পারবে। ইলিশের উৎপাদন আরও বৃদ্ধিতে প্রজনন মৌসুমে জাটকা ও মা ইলিশ রক্ষায় সরকারি উদ্যোগের পাশাপাশি জেলেদের মধ্যেও সচেতনতা বোধ জাগ্রত করার উপর জোর দিয়েছেন সংশ্লিষ্টরা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। আগামীকাল থেকে যশোরে ভারতীয় ভিসার আবেদন গ্রহণ শুরু হবে। যশোর নড়াইল সড়কের বেগম কমিউনিটি সেন্টারে স্থাপিত এই কার্যালয় খুলনা বিভাগের দ্বিতীয় ভিসা সেন্টার। যশোর, নড়াইল, ঝিনাইদহ, মাগুরা, সাতক্ষীরা, বাগেরহাট এবং খুলনার মানুষ এই কার্যালয় থেকে সেবা পাবেন। ভিসা আবেদন জমা দেওয়ার জন্য রয়েছে 8টি কাউন্টার। সকাল 8টা থেকে 9:30 পর্যন্ত ই টোকেন ছাড়া মেডিকেল, ব্যবসায়ী এবং 65 বছর ঊর্ধ্বের মানুষজন ভিসা আবেদন জমা দিতে পারবেন। এছাড়া অন্যান্য ভিসার আবেদন জমা নেওয়া হবে সকাল 8টা থেকে দুপুর 1টা পর্যন্ত। ভিসা ডেলিভারি দেওয়া হবে বিকেল 3টা থেকে 5টা পর্যন্ত। একসময় যেখানে মোবাইলে কথা বলাই ছিল দুঃস্বপ্ন, সেখানে প্রত্যক্ষদর্শীরা জানায় শিশুটি সকালে বাসার পাশের রাস্তায় খেলছিল। এ সময় একটি ব্যাটারি চালিত টমটম গাড়ি শিশুটিকে ধাক্কা দিলে তার মৃত্যু হয়। এছাড়া সিরাজগঞ্জে বাসের ধাক্কায় পুলিশের টহল গাড়ি খাদে পড়ে এক কর্মকর্তা সহ 4 পুলিশ সদস্য আহত হয়েছে। পুলিশ জানায় সকালে রায়গঞ্জের 16 মাইল এলাকায় ঢাকাগামী একটি বাস পুলিশের একটি টহল গাড়িকে ধাক্কা দেয়। এতে এক এসআই সহ 4 কনস্টেবল আহত হয়। আহতদের চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। নওগাঁয় মরহুম বীর মুক্তিযোদ্ধা শামসুল হকের স্মরণে দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে তার পরিবার। তাদের মধ্যে 3 শতাধিক বীর মুক্তিযোদ্ধা এবং 3 শতাধিক দরিদ্র মানুষ ছিলেন। সকালে জেলা মুক্তিযোদ্ধা কমান্ড ইউনিট কার্যালয়ে, বোয়ালিয়া উচ্চ বিদ্যালয় এবং হোটেল যমুনায় এসব শীতবস্ত্র বিতরণ করা হয়। এ সময় বীর মুক্তিযোদ্ধা এবং সাবেক এমপি শাহিন মনোয়ারা হক এবং জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হারুন আর রশিদ অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। বরিশালের মেহেন্দিগঞ্জ মুক্ত দিবস আজ। 16 ডিসেম্বর পাকিস্তান আত্মসমর্পণ করলেও 19 ডিসেম্বর পর্যন্ত তাদের দখলে ছিল মেহেন্দিগঞ্জ উপজেলা। 71-এর এই দিনে মুক্তিযোদ্ধারা সংঘবদ্ধ হয়ে মেহেন্দিগঞ্জ থানা ঘেরাও করে। দুর্বার প্রতিরোধে আত্মসমর্পণে বাধ্য হয় পাক সেনা এবং তাদের এদেশীয় দোসর রাজাকার আলবদররা। শেষ করবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। দুদিন পর নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন, আজ মোতায়েন করা হবে 22 প্লাটুন বিজিবি। বেতন ভাতা বৃদ্ধির দাবিতে সাভারে প্রায় 30টি কারখানায় শ্রমিকদের কর্মবিরতি এবং বিক্ষোভ। পায়রা নদীর পানির স্তর নেমে যাওয়ায় ঝুঁকিতে পড়েছে পটুয়াখালীর লেবুখালী ফেরিঘাট। এবং জাটকা নিধন কমে আসায় এবার রেকর্ড পরিমাণ ডিম ছেড়েছে মা ইলিশ। অতিরিক্ত 40,000 কোটি পোনা উৎপন্ন হওয়ার আশা গবেষকদের। এই ছিল এখনকার আয়োজনে। পরবর্তী সংবাদ দেখবার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ।